হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, পড়াশোনাও চলছে তোমাদের। আজকে আমরা ক্লার্কশিপের অলরেডি একটা ভিডিও এসে গেছে আমাদের চ্যানেলে, আশা করছি তোমরা সবাই দেখেছো। তো আরও একটা ভিডিও ক্লার্কশিপ রিলেটেডই রিসেন্ট কিছু পিওয়াইকি নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো পলিটিরই তো মেনলি দেখো, এটা অ্যাকচুয়ালি WBCS এর কোয়েশ্চেন। দেখো, পিএসসি কিন্তু সমস্ত মানে পিএসসির আন্ডারে যতগুলো পরীক্ষা হয়, সে WBCS বলো, মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপ বলো বা ফুড এসআই, কোয়েশ্চেন কিন্তু বিভিন্ন জায়গা থেকেই রিপিট হয়েই কোয়েশ্চেনগুলো হয়। তো এগুলো মেনলি WBCS এরই কোয়েশ্চেন, তো সেগুলোই আজকে আলোচনা করব। তো চলো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট অপশন। কোনটা ঠিক স্টেটমেন্ট সেটা জানতে চেয়েছে, ঠিক আছে? তো কারেক্ট স্টেটমেন্ট কি জানতে চেয়েছে। ফার্স্ট অপশনে কি আছে দেখো, মানি বিল। কি নিয়ে কথা হচ্ছে? মানি বিল নিয়ে, ঠিক আছে। মে বি ইন্ট্রোডিউসড অনলি ইন দ্য লোকসভা। অনলি কোথায় শুধু ইন্ট্রোডিউস হতে পারে? শুধু লোকসভায়। স্টেটমেন্টগুলো আগে পড়ে নিই, তারপরে আনসার বলছি। মানি বিল মে বি ইন্ট্রোডিউসড অনলি ইন দ্য রাজ্যসভা। তোমরা যারা ক্লাস দেখছো, তোমরা নিজেরা অ্যাকচুয়ালি আনসার দাও, তাহলে দেখবে ভালো প্র্যাকটিস হবে। সেকেন্ড অপশনে বলছে মানি বিল মে বি ইন্ট্রোডিউসড অনলি ইন দ্য রাজ্যসভা। কোথায় ইন্ট্রোডিউস হতে পারে? রাজ্যসভায় শুধু ইন্ট্রোডিউস হতে পারে। ফার্স্ট বলছে যে শুধু লোকসভাতেই ইন্ট্রোডিউস হতে পারে, সেকেন্ড বলছে যে রাজ্যসভাতেই ইন্ট্রোডিউসড হতে পারে, থার্ড বলছে মানি বিল মে বি ইন্ট্রোডিউসড ইন দ্য বোথ হাউসেস অফ পার্লিয়ামেন্ট। এক্সকিউজ মি, পার্লামেন্টের দুটো হাউস, লোকসভা অ্যান্ড রাজ্যসভা। থার্ড অপশন বলছে মানি বিল যে কোনো একটা বোথ হাউসেই ইন্ট্রোডিউস হতে পারে, ঠিক আছে। মানি বিল ক্যানট বি এন্ডোর্সড বাই দ্য স্পিকার অফ দ্য লোকসভা। লোকসভার যিনি প্রিসাইডিং অফিসার, স্পিকার, তিনি হচ্ছেন এন্ডোর্স করতে পারেন না। তো এখানে কি মনে হয়? দেখো, মানি বিল হচ্ছে কততে আছে? মানি বিলের আর্টিকেল হচ্ছে 110, তাই তো? 110-এ আছে মানি বিল। মানি বিল শুধুমাত্র লোকসভাতেই ইন্ট্রোডিউসড হতে পারে। কার প্রায়ার রেকমেন্ডেশন নিয়ে ইন্ট্রোডিউস হয়? প্রেসিডেন্টের। প্রেসিডেন্টের প্রায়ার রেকমেন্ডেশন নিয়ে শুধুমাত্র লোকসভাতেই মানি বিল ইন্ট্রোডিউস হতে পারে, আর ইন্ট্রোডিউস হওয়ার পর স্পিকার সেটাকে এন্ডোর্স করেন। এখানে বলেছে করতে পারেন না, তাহলে এই স্টেটমেন্ট ভুল। আচ্ছা, এখানে বলেছে শুধু ইন দ্য রাজ্যসভা, এটাও ভুল। এটা বলেছে বোথ দ্য হাউসেস, এটাও ভুল। তাহলে কোনটা ঠিক? অপশন এ, যে মানি বিল কোথায় ইন্ট্রোডিউস হয়? লোকসভাতে। আর্টিকেল কত? 110। কে এন্ডোর্স করেন? স্পিকার এন্ডোর্স করেন। আর কার প্রায়ার রেকমেন্ডেশনে লোকসভাতে ইন্ট্রোডিউস হয়? প্রেসিডেন্টের, ঠিক আছে। আর রাজ্যসভার মানি বিল রিলেটেড কোনো ক্ষমতা নেই, খুব বেশি হলে 14 দিন বিলটাকে আটকে রাখতে পারে, তারপর অটোমেটিক্যালি সেই হাউস থেকে পাস হয়ে যায়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন। প্রহিবিট করা হচ্ছে কি? ডিসক্রিমিনেট করতে। কি গ্রাউন্ডে? রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ ইজ আ ফান্ডামেন্টাল রাইট, ইজ ইনক্লুডেড ইন হুইচ ফান্ডামেন্টাল রাইট। তাহলে এই যে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন কে প্রহিবিট করার কথা বলা হচ্ছে অন গ্রাউন্ড রিলিজিয়ান, রেস, সেক্স, কাস্ট, প্লেস অফ বার্থ, সেটা ফান্ডামেন্টাল রাইটে আছে। ফান্ডামেন্টাল রাইটের কত নম্বর আর্টিকেল জিজ্ঞেস করেনি, কোন ফান্ডামেন্টাল রাইটে আছে? আমাদের তো 6টা ফান্ডামেন্টাল রাইট, তার মধ্যে কোন ফান্ডামেন্টাল রাইটে প্রহিবিট করা হচ্ছে রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থের বেসিসে ডিসক্রিমিনেট করতে? কোনটায়? অনেকবার পড়ানো হয়ে গেছে, রাইট টু ইকুয়ালিটিতে বলা হয়েছে। অপশন ডি, এটার আর্টিকেল কত? এই যে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ড অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ, এটার আর্টিকেল কত? আর্টিকেল হচ্ছে 15, তাই তো? 15 রাইট টু ইকুয়ালিটিতে রয়েছে। আর রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, এটার আর্টিকেল রেঞ্জ কত? রাইট টু ইকুয়ালিটির কত? 14 থেকে 18, তাই তো? এক্সপ্লয়টেশন হচ্ছে 23-24, রিলিজিয়ান হচ্ছে 25 থেকে 28, তাই তো? আর কনস্টিটিউশনাল রেমিডিজের একটাই আর্টিকেল, দ্যাট ইজ 32। তাহলে কি জানলাম? আর্টিকেল 15-তে রয়েছে
ডিসক্রিমিনেট করা যাবে না কাউকে রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ এসবের বেসিসে। আর হচ্ছে কি, সেটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটির আন্ডারে আসে, যার আর্টিকেল রেঞ্জ হচ্ছে 14 থেকে 18। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, which article in the Indian Constitution state that the state shall not deny to any person equality before the law, আইনের চোখে সবাই সমান, and equal protection of the laws, সবাইকেই সবাইকে সমান প্রোটেকশন দেবে। সেটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 14তে বলা হয়েছে, তাই তো। এই ফ্রেজটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইকুয়ালিটি বিফোর দ্য ল, ইউকে, ইউনাইটেড কিংডম। ইকুয়াল প্রোটেকশন অফ ল, এই ফ্রেজটা নেওয়া হয়েছে ইউএসএ থেকে, তাই তো। পুরো ফান্ডামেন্টাল রাইটটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএ থেকে নেওয়া হয়েছে। ইকুয়াল প্রোটেকশন অফ দ্য লজ নেওয়া হয়েছে ইউএসএ থেকে, আর ইকুয়ালিটি বিফোর ল নেওয়া হয়েছে ইউকে থেকে, ঠিক আছে। যেটা বলছে আর্টিকেল 14, যে আইনের চোখে সবাই সমান, আর আইন সবাইকে সমান সুরক্ষা দেবে। আর্টিকেল 13তে কি বলা হয়েছে? যে কোনো আইন যা কিনা ফান্ডামেন্টাল রাইটকে হনন করে সেটাকে মান্য করা হবে না। 15তে বলা হচ্ছে, এক্ষুনি বললাম, কাউকে রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ এসবের বেসিসে ডিসক্রিমিনেট করা যাবে না। আর 16তে বলা হয়েছে পাবলিক এমপ্লয়মেন্টে সবাই সমান অপরচুনিটি পাবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হিন্দি in Devanagari script is the official language of the union according to which article in the Indian Constitution? হিন্দি হচ্ছে আমাদের কি ল্যাঙ্গুয়েজ? অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। সেটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? সেটা আর্টিকেল নাম্বার 343-তে বলা হয়েছে, ঠিক আছে। কাজকর্মগুলো হিন্দিতে হবে, সেটাই বলছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 5, দ্য কনস্টিটিউশন 92nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি বলছে? 92 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কবে হয়েছে? 2003 সালে। অ্যামেন্ডেড দ্য 8th শিডিউল, কত নম্বর শিডিউল? 8 নম্বর শিডিউল, টু দ্য কনস্টিটিউশন সো অ্যাজ টু ইনক্লুড, কি ইনক্লুড করছে? বোডো, ডোগরি, মাইথিলি আর হচ্ছে সান্থাল ল্যাঙ্গুয়েজেস, thereby raising the total number of languages listed in the schedule 2। যে এই যে ল্যাঙ্গুয়েজগুলো এন্ট্রি হলো অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, অফিশিয়াল না সরি, কি বলেছে? ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। তো টোটাল নাম্বার অফ ল্যাঙ্গুয়েজ রেজ হয়ে কত হলো? কত হলো? 22। কতগুলো 8 শিডিউলে কতগুলো ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে? 22টা ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে। এখন যেগুলো বলছি শোনো ভালো করে। অরিজিনালি যখন কনস্টিটিউশন তৈরি হয়েছে তখন কিন্তু 14টা ল্যাঙ্গুয়েজ ছিল, ঠিক আছে। তারপর অ্যামেন্ডমেন্ট হলো, অ্যামেন্ডমেন্ট হয়ে হয়ে নেক্সট ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড হতে হতে আজকে কত হয়েছে? 22 হয়েছে, ঠিক আছে। ফার্স্টে হয়েছে 21st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1967। এখানে কি ল্যাঙ্গুয়েজ অ্যাড হলো? সিন্ধি, সিন্ধিকে অ্যাড করা হলো ল্যাঙ্গুয়েজের এতে, 8 শিডিউলের ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। তারপরে হলো 71st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1992। এখানে কি অ্যাড করা হলো? কোঙ্কনি, মণিপুরি আর হচ্ছে নেপালি। আর এটা তো বলেই দিয়েছে যে 92nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে কত সালে হলো? 2003 সালে। সেখানে কি করা হলো? বোডো, ডোগরি, মৈথিলি আর সান্থাল এই ল্যাঙ্গুয়েজগুলোকে অ্যাড করা হলো। তাহলে আগে ছিল 14, এখন কি হলো? 15, পরে 21st অ্যামেন্ডমেন্ট 1967-এ 15 নম্বর ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে। তারপরে দেখো 16, 17, 18 যেটা কিনা 71 নম্বর অ্যামেন্ডমেন্টে অ্যাড হলো। তারপরে 19, 20, 21, 22টা ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। তাহলে কি জানলাম? অরিজিনালি ল্যাঙ্গুয়েজ ছিল 14টা, পরে অ্যামেন্ডমেন্ট করে এখন অ্যাট প্রেজেন্ট কটা ল্যাঙ্গুয়েজ আছে? 8 শিডিউলে 22টা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, the fundamental duties were incorporated in the Indian Constitution by which constitutional amendment act? কত নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ফান্ডামেন্টাল ডিউটিস
ফান্ডামেন্টাল ডিউটিস কনস্টিটিউশনে আগে ছিল না, যখন তৈরি হয়েছে তখন ছিল না, পরে অ্যাড করা হয়েছে। যে বলা হলো ফান্ডামেন্টাল রাইট যখন যখন অধিকার আছে তখন নাগরিকদের কিছু কর্তব্যও আছে। সেই কর্তব্যগুলো কত নম্বর অ্যামেন্ডমেন্টে অ্যাড করা হলো? 42 নম্বর অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, 42 নম্বর অ্যামেন্ডমেন্ট করে ফান্ডামেন্টাল ডিউটিসকে অ্যাড করা হয়েছে। কত সালে হয়েছে এটা? 1976-এ। 1976-এ কতগুলো ডিউটিস অ্যাড করা হয়েছিল? 10টা। এখন অ্যাট প্রেজেন্ট কত আছে? 11টা। এই 11 নম্বরটা কবে অ্যাড হয়েছিল? 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2002। ঠিক আছে, এই 11 নম্বর ফান্ডামেন্টাল ডিউটিসটা অ্যাড হয়েছিল। অরিজিনালি কোনো ফান্ডামেন্টাল ডিউটিস ছিল না। 42 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1976 করে ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট 10খানা ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করলো। আর তারপরে 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 করে 11 নম্বর ফান্ডামেন্টাল ডিউটিসকে অ্যাড করা হলো। কত নম্বর পার্টে আছে? পার্ট হচ্ছে 4-এর এ, আর্টিকেল হচ্ছে কত? 51-এর এ। এরকম করে করে 1 2 3 ABCD করে স্মল লেটারে ফান্ডামেন্টাল ডিউটিসগুলো আছে। ঠিক আছে, আচ্ছা একটা কোয়েশ্চেন করি এখানে, যে ফান্ডামেন্টাল ডিউটিস হচ্ছে কোন কমিটির রেকমেন্ডেশনে অ্যাড হয়েছে? আনসার করো কমেন্টে। নেক্সট দেখো, হাউ মেনি সিটস আর রিজার্ভড ফর উইমেন অ্যাট অল লেভেলস ইন দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন ইন্ডিয়া? পঞ্চায়েতি রাজ সিস্টেমে সিট রিজার্ভ করা হয়েছে কাদের? উইমেন। দেখবে সাধারণত হচ্ছে ভোটে দেখবে যখন পঞ্চায়েতের ইলেকশন হয় প্রচুর হচ্ছে মহিলা হচ্ছে ভোটে দাঁড়ায়। ঠিক আছে, যদিও তারা কাজ করে না, যাই হোক। হাউ মেনি সিটস আর রিজার্ভড ফর উইমেন ইন পঞ্চায়েতি রাজ সিস্টেম? কতগুলো সিট? 1/3 সিট, হাফ সিট নয়। এখানে যে অপশনটা বিতে রয়েছে সেটা দেখো, 1/3 সিট অফ পঞ্চায়েতি রাজ অ্যান্ড 1/3 অফিস অফ দ্য চেয়ারপারসন অ্যাট অল লেভেলস অফ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন। মানে আমার যা হচ্ছে স্ট্রেংথ, সে ধরে নাও আমার 100টা সিট রয়েছে, ঠিক আছে, তার 1/3 হচ্ছে থাকবে উইমেনদের জন্য। এটা ইলেকশনের সময়। ইলেকশন হয়ে গেল, ইলেকশন হয়ে যাওয়ার পর ইলেক্টেড হওয়ার পর যে নাম্বারটা থাকবে তার 1/3 অফিসেস অফ দ্য চেয়ারপারসন, ঠিক আছে, যা চেয়ারপারসনদের স্ট্রেংথ রয়েছে, ধরো 50টা চেয়ারপারসন নিযুক্ত করতে হবে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনে একটা পঞ্চায়েতে, তো সেখানে 50 জনের মধ্যে আবার 1/3 হচ্ছে উইমেনদের জন্য রিজার্ভ থাকবে। বুঝতে পেরেছো আমার কথাটা? কি বললাম তাহলে? যখন ইলেকশন হচ্ছে যা স্ট্রেংথ তার 1/3 উইমেনদের জন্য রিজার্ভ থাকবে, চেয়ারপারসনদের যা টোটাল স্ট্রেংথ তারও 1/3 হচ্ছে উইমেনদের জন্য রিজার্ভ থাকবে। এই হচ্ছে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের ব্যাপারটা। ঠিক আছে, মানে রিজার্ভ সিট ফর উইমেন। নেক্সট কোয়েশ্চেনে যাই চলো। During the proclamation of emergency, the term of Lok Sabha may be extended at a time for a period not exceeding. ধরো এই যে ইলেকশন হলো, রাইট, 2024 সালে, তো 2024 সালে ইলেকশন হবে, সেটা আগে থেকে ঠিক হয়ে রয়েছে যে 5 বছর এই টার্ম চলছে, এখন ইলেকশন হবে। ধরো 2024-এ একটা ন্যাশনাল এমার্জেন্সি চলতো, তাহলে কি ইলেকশন হতে পারতো? দেশে তো এমার্জেন্সি চলছে, ইলেকশন কি করে হবে? তখন ইলেকশন হবে না, তখন কি করা হবে? হাউসকে আরও 1 ইয়ার এক্সটেন্ড করে দেওয়া হবে। ম্যাক্সিমাম কতদিন এক্সটেন্ড করা যায়? 1 ইয়ার। বুঝতে পেরেছো? এমার্জেন্সি যখন চলছে, ধরো লোকসভার টার্ম তখন এন্ড হয়ে যাওয়ার কথা, কিন্তু যেহেতু এমার্জেন্সি চলছে তাই লোকসভার টার্ম শেষ হচ্ছে না, তো সেটাকে বাড়িয়ে কতদিন বাড়ানো যেতে পারে? একটা স্ট্রেচ 1 ইয়ার বাড়ানো যেতে পারে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো। Which among the following is the final authority to interpret the Constitution of India? ফাইনাল অথরিটি কে কনস্টিটিউশনকে ইন্টারপ্রেট করার? প্রেসিডেন্ট নাকি কাউন্সিল অফ মিনিস্টার নাকি সুপ্রিম কোর্ট নাকি পার্লামেন্ট? সুপ্রিম কোর্ট। দেখো ল তৈরি করছে কিন্তু পার্লামেন্ট, ঠিক আছে, সেটাকে অ্যাসেন্ট দিচ্ছে কে? প্রেসিডেন্ট। ঠিক আছে, কিন্তু সেই লটা আদৌ ভ্যালিড কিনা সেটা কে যাচাই করবে? সেটা সুপ্রিম কোর্ট যাচাই করবে। ঠিক আছে, ল তৈরি করছে পার্লামেন্ট, তাকে অ্যাসেন্ট দিচ্ছে প্রেসিডেন্ট, কিন্তু সেই লয়ের ভ্যালিডেশন কে দেবে? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। চলো নেক্সট কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক।
A bill cannot become an act of parliament in India unless and until একটা বিল পার্লামেন্টে ইন্ট্রোডিউস হয়েছে, বিকাম অ্যান অ্যাক্ট, কখন অ্যাক্ট হবে অ্যাক্ট অফ পার্লামেন্ট ইন্ডিয়া, আনলেস অ্যান্ড আনটিল ইট ইজ পাসড বাই দ্য লোকসভা, ইট ইজ পাসড বাই, মানে শুধু লোকসভা পাস করে দিলেই কি বিল অ্যাক্ট হয়ে যাবে, নাকি রাজ্যসভা পাস করে দিলেই অ্যাক্ট হয়ে যাবে বিল, নাকি ইট ইজ পাসড বাই বোথ দ্য লোকসভা অ্যান্ড রাজ্যসভা, নাকি দুটো হাউসই পাস করে দিলে বিল অ্যাক্ট হয়ে যায়, নাকি দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া গিভস অ্যাসেন্ট টু দ্য বিল। যখন প্রেসিডেন্ট অ্যাসেন্ট দেবেন দুটো হাউস থেকে তো পাস হতেই হবে, কিন্তু হয়ে গেলে বিল অ্যাক্ট হবে না, যদি প্রেসিডেন্ট অ্যাসেন্ট দেন বিলে সাইন করেন তবেই সেই বিল অ্যাক্ট হয়। ঠিক আছে, এটা হলো আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য নাম্বার অফ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য রাজ্যসভা ফ্রম স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি। রাজ্যসভায় স্টেট আর ইউনিয়ন টেরিটরি থেকে কতটা সিট আসে? হ্যাঁ, রাজ্যসভায় স্ট্রেংথ কত? ম্যাক্সিমাম স্ট্রেংথ 250। ঠিক আছে, তার মধ্যে এর মধ্যে 12 জন নমিনেটেড বাই প্রেসিডেন্ট, রাইট? তো 250 থেকে 12 চলে গেলেই যেটা পড়ে থাকবে সেটা স্টেট আর ইউনিয়ন টেরিটরিজ থেকে আসে, মানে 238, তাই তো? 238টা সিট রাজ্যসভায় স্টেট আর ইউনিয়ন টেরিটরিজের রিপ্রেজেন্টেটিভ থাকে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মোশন? একটা মোশনের নাম জানতে চাইছে। ঠিক আছে, ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য লোকসভা, কার অ্যাটেনশন চাইছে? অ্যাটেনশন অফ দ্য লোকসভা। একটা মোশন, পার্লামেন্টে মোশন চলে অনেক রকমের, লোকসভায় রাজ্যসভায়, তো লোকসভায় একটা মোশন যেটা কিনা অ্যাটেনশন ড্র করতে চাইছে টু আ রিসেন্ট ম্যাটার, মানে এখন এরকম একটা ঘটনা ঘটছে, রিসেন্ট ম্যাটার, তার অ্যাটেনশন ড্র করতে চাইছে লোকসভায়। কী রকম ম্যাটার? আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্স। ঠিক আছে, ইফ অ্যাডমিটেড, যদি সেই ব্যাপারটা অ্যাডমিট হয় যে হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এর ডিসকাশনের দরকার আছে লোকসভায়, তাহলে কি হবে? ইফ অ্যাডমিটেড ইট লিডস টু সেটিং অ্যাসাইড দ্য নর্মাল বিজনেস। লোকসভায় যে নর্মাল কাজকর্মগুলো হয় সেগুলোকে সেটিং অ্যাসাইড, সাইড বাই করে দেওয়া হলো, অফ দ্য হাউস ফর ডিসকাসিং আ ডেফিনিট ম্যাটার অফ আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্স। মানে এই রিসেন্ট যে ম্যাটারটা যেটা আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্স রাখছে, যেটা ডিসকাশন লোকসভায় খুব দরকার আছে, সেটা যদি ডিসকাস করা হয় তাহলে সেই মোশনটা কি মোশন চালানো হয়? প্রিভিলেজ মোশন, নাকি নো কনফিডেন্স মোশন, নাকি কলিং অ্যাটেনশন মোশন, নাকি অ্যাডজর্নমেন্ট মোশন? অ্যাকচুয়ালি এটা হয় অ্যাডজর্নমেন্ট মোশন। ঠিক আছে, কলিং অ্যাটেনশন মোশনেও সেম হয়, সেমই, মানে আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্ট কোনো টপিককে হচ্ছে ডিসকাস করতে হয়, সেটা অন্যরকম ব্যাপার। অ্যাডজর্নমেন্ট মোশনে কি হয়, যে আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করা হবে, লোকসভার জিনিসপত্র মানে নর্মাল যে বিজনেস সেটাকে সাইডে রেখে ওই জিনিসটাকে ডিসকাস করা হচ্ছে, যেটা হচ্ছে অ্যাডজর্নমেন্ট মোশন। আর প্রিভিলেজ মোশন কি না, ধরো সরকার বা সরকারের লোক যারা মিনিস্ট্রিতে আছে, যারা মিনিস্টার, তারা তাদের যে সমস্ত পাওয়ারগুলো পেয়েছে সেগুলোর যদি অ্যাবিউজ করে তাহলে অপোজিশন পার্টি তার ওপরে এই প্রিভিলেজ মোশন চালায়, যে পার্লামেন্টারি পাওয়ারগুলো কি হচ্ছে, অ্যাব্রিজ হচ্ছে, মিসইউজ হচ্ছে। তো তখন মানে প্রাইভেট মেম্বারেরা মিনিস্টারের ওপর প্রিভিলেজ মোশন চালায়। আর নো কনফিডেন্স মোশন কি, অনাস্থা প্রস্তাব, যে সরকারের ওপরে আমাদের আস্থা নেই, এরম বিল যদি চলে তাহলে সেটা কি হয়ে নো কনফিডেন্স মোশন। আর এটা কি বললাম, অ্যাডজর্নমেন্ট মোশন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, excuse me, which article in the Indian Constitution empowers the Supreme Court? Supreme Court কে empower করছে of India to issue writ, কি ইস্যু করছে? রিট ইস্যু করছে in the nature of কি রিট? habeas corpus, mandamus, prohibition, quo warranto আর হচ্ছে certiorari। এই 5টা রিট ইস্যু করছে কে? সুপ্রিম কোর্ট। whichever may be appropriate for the enforcement of fundamental right, কাকে? ফান্ডামেন্টাল রাইটকে এনফোর্স করার জন্য যে রিটগুলো অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সেটা সুপ্রিম কোর্ট ইস্যু করতে পারে। কত নম্বর আর্টিকেল দিয়ে? আর্টিকেল
কত নম্বর আর্টিকেল দিয়ে? আর্টিকেল 32 দিয়ে, ঠিক আছে। আর হাইকোর্ট পারে হচ্ছে 226 দিয়ে। হাইকোর্টও রিট ইস্যু করতে পারে যদি ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন হয়, সেটা কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল 226। আর সুপ্রিম কোর্ট করতে পারে আর্টিকেল 32, রাইট। নেক্সট কোয়েশ্চেন দেখো, under the Indian constitution it is necessary to be a member of a house after 6 months of becoming a minister। কি বলছে? 6 মাস মিনিস্টার, একটা মানুষ 6 মাস মিনিস্টার থেকেছে, ঠিক আছে। ইন হোয়াট ওয়ে শুড আ মিনিস্টার বিকাম আ মেম্বার অফ দ্য হাউস? একজন মানুষ, একজন সিটিজেন অফ ইন্ডিয়া যিনি কিনা কোনো হাউসের মেম্বার নয় কিন্তু মিনিস্টার হয়ে গেছে, ঠিক আছে, 6 মাসের মধ্যে তাকে কোন ওয়ে দিয়ে সে হচ্ছে মেম্বার হতে পারবে? নমিনেশন, মানে প্রেসিডেন্ট তাকে নমিনেট করে দিলে তিনি মেম্বার হতে পারবেন, নাকি ইলেকশন, নাকি ভোটে জিতে আসলে তিনি মেম্বার হতে পারবেন, নাকি এইদার বাই ইলেকশন অর নমিনেশন, নাকি নান অফ দ্য অ্যাবাভ? এইদার বাই নমিনেশন অর ইলেকশন। হয় তাকে ভোটে জিতে আসতে হবে 6 মাসের মধ্যে, না হলে তাকে প্রেসিডেন্ট নমিনেট করবেন। এরম ওয়েতেই সে হচ্ছে একজন মিনিস্টার হাউসের মেম্বার হতে পারেন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, চুজ দ্য কারেক্ট অপশন। ইন্ডিয়া হ্যাজ অ্যাডপ্টেড দ্য পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি। কীরকম পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি আমাদের দেশে চলে, তাই তো? ইজ কল্ড দ্য ওয়েস্টমিনিস্টার মডেল। এই পার্লামেন্টারি ডেমোক্রেসিটাকে কি বলা হয়? ওয়েস্টমিনিস্টার মডেল। দ্য পার্লামেন্ট কনসিস্ট অফ, পার্লামেন্ট কি কি নিয়ে কনসিস্ট? শুধু প্রেসিডেন্ট অ্যান্ড লোকসভা, নাকি শুধু লোকসভা অ্যান্ড রাজ্যসভা, নাকি প্রেসিডেন্ট অ্যান্ড দ্য লোকসভা অ্যান্ড দ্য রাজ্যসভা, নাকি লোকসভা অনলি? তো কি হবে আনসার? প্রেসিডেন্টও থাকবেন, মানে পার্লামেন্টের কম্পোজিশন কি? প্রেসিডেন্ট, দ্য লোকসভা, দ্য রাজ্যসভা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 16, আর্টিকেল 21 যেটা কিনা ফান্ডামেন্টাল রাইটে আসে, অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস ফর ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অফ অল চিলড্রেন ইন দ্য এজ গ্রুপ টু 6 থেকে 14। 21 কি বলছে? 21 বলছে 6 থেকে 14 বছর বয়সী বাচ্চাকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন স্টেট প্রোভাইড করবে। সেটা কি? ইজ আ ফান্ডামেন্টাল রাইট, ইজ আ লিগাল রাইট, ইজ আ মোরাল রাইট, নাকি ইনক্লুড ইন দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, নাকি ডিপিএসপিতে মেনশন আছে? তো কি এটা? ইজ আ ফান্ডামেন্টাল রাইট, তাই তো? 21 তো ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইট কত থেকে কত? 12 থেকে 35, তাই তো? এটা কত নম্বর অ্যামেন্ডমেন্টে অ্যাড হয়েছে? এটা হচ্ছে 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2002 সালে 21 এটাকে অ্যাড করা হয়েছে ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন দেখো, হু ইজ দ্য হাইয়েস্ট ল অফিসার ইন দ্য স্টেটস অফ ইন্ডিয়া আন্ডার আর্টিকেল 165? আর্টিকেল মেনশন করে দিয়েছে, সুতরাং কনফিউশনের কোনো জায়গা নেই। হাইয়েস্ট ল অফিসার মানে কি? স্টেট বা সেন্টার যারই হচ্ছে কোনো প্রবলেম হবে লিগাল বিষয়ে, সে তার অ্যাসিস্ট্যান্সটা কার কাছে পাবে? সেন্টারের ক্ষেত্রে হলে অ্যাটর্নি জেনারেল, আর স্টেটের ক্ষেত্রে হলে অ্যাডভোকেট জেনারেল। 165 মানে স্টেটের কথা জিজ্ঞেস করেছে, তো অ্যাডভোকেট জেনারেল এই যে অপশন, ঠিক আছে। হাইয়েস্ট ল অফিসার স্টেটের কে? অ্যাডভোকেট জেনারেল আন্ডার আর্টিকেল 165। আর যদি সেন্টার হতো তাহলে কি হতো? 76 নম্বর আর্টিকেলে রয়েছে অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, when was the first general election to the Lok Sabha is held in হবে, হ্যাঁ সরি, when was the first general election in the Lok Sabha? রাজ্যসভায় তো ইলেকশন হয় না, তাই তো? হয় না, তো হয় না, রাজ্যসভায় ইলেকশন হয় না, মানে আমরা হচ্ছে ইনডাইরেক্টলি পার্টিসিপেট করি, ঠিক আছে, ডাইরেক্টলি নয়। কিন্তু লোকসভায় ডাইরেক্ট ইলেকশন হয়, যেটাতে আমরা ভোট দিই, মানে ইন্ডিয়ার সিটিজেনরা ভোট দেন। তো সেটা প্রথম কবে হয়েছিল? 1951 থেকে 52 পিরিয়ডে হচ্ছে ফার্স্ট জেনারেল ইলেকশন হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, when can the parliament in India make a law on matter enumerated in the state list? আমরা 3টে লিস্টের কথা জানি, সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট মানে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর হচ্ছে কনকারেন্ট লিস্ট, রাইট। স্টেট লিস্টের কোনো ম্যাটারের ওপরে
কখন পার্লামেন্ট ল বানাতে পারবে? স্টেট লিস্টের ম্যাটারে তো স্টেটই ল বানাবে, তাই তো? কিন্তু সেন্টারের হাতে ক্ষমতা আছে, সেটা কখন করতে পারবে? কখন? when a joint sitting of parliament passes a resolution to that effect, জয়েন্ট সিটিং করে কি পার্লামেন্টের জয়েন্ট সিটিং থেকে রেজলিউশন বার করে কি সেটা করা যাবে? করা যাবে না। when the Lok Sabha by 2/3 majority of members present and voting passes a resolution saying that it is necessary for or expedient মানে জরুরি in the national interest, ন্যাশনাল ইন্টারেস্ট যখন লোকসভা স্পেশাল মেজরিটি 2/3 মেজরিটি মানে কি প্রেজেন্ট অ্যান্ড ভোটিং মানে স্পেশাল মেজরিটি দিয়ে কোনো বিল রেজলিউশন পাস করিয়ে বলল যেটা খুব দরকারি ন্যাশনাল ইন্টারেস্টের জন্য স্টেট লিস্টের কোনো ম্যাটারে ল বানাতে হবে, এটাও হবে না, লোকসভার হাতে পাওয়ার নেই। when both the Lok Sabha and Rajya Sabha separately passes a resolution that it is necessary and expedient in the national interest, যখন লোকসভা আর রাজ্যসভা সেপারেটলি রেজলিউশন বার করে বলল যে এটা ন্যাশনাল ইন্টারেস্টের জন্য ইম্পর্টেন্ট, স্টেট লিস্টের ম্যাটারে ল বানাতে পারবে? এটা হবে না। শুধুমাত্র রাজ্যসভার কাছেই ক্ষমতাটা আছে, ঠিক আছে? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটা বলছে when the রাজ্যসভা passes a resolution, শুধুমাত্র রাজ্যসভা রেজলিউশন পাস করতে পারবে সাপোর্টেড বাই নট লেস দ্যান 2/3 অফ দ্য মেম্বার্স। কারা সাপোর্ট করবে? মানে 2/3 কম যেন সাপোর্ট না করে প্রেজেন্ট অ্যান্ড ভোটিং অ্যান্ড সাচ লেজিসলেশন ইজ ইন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট, অবশ্যই সেটা যেন ন্যাশনাল ইন্টারেস্টের ম্যাটার হয়, তবেই স্টেট লিস্টের জিনিসটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট ল বানাতে পারবে, মানে পার্লামেন্ট ল বানাতে পারবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 20, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ অরিজিনাল জুরিসডিকশন? সুপ্রিম কোর্টের কি আছে? অরিজিনাল জুরিসডিকশন আছে। হোয়াট ইজ অরিজিনাল জুরিসডিকশন? দেখি, পড়লেই বুঝতে পারবো। টু ডিল উইথ এনি ডিসপিউট বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট, কার মধ্যে ডিসপিউট হচ্ছে, ঝগড়া ঝামেলা কার মধ্যে হচ্ছে? ধরো সেন্টার আর যে কোনো একটা স্টেটের মধ্যে হচ্ছে, অথবা দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট অন দ্য ওয়ান সাইড, সেন্টার আর একটা স্টেট একটা সাইডে রয়েছে, অ্যান্ড অ্যানাদার স্টেট অন দ্য আদার, অর বিটুইন 2 or more স্টেট, অথবা দুটো বা তার বেশি স্টেটের মধ্যে ঝামেলা হচ্ছে, তো সেই সব ম্যাটার সুপ্রিম কোর্টই দেখে, ঠিক আছে? সেই সব বিষয়ের ঝামেলাগুলো কে মেটায়? সুপ্রিম কোর্টই মেটায়, হাইকোর্টের কাছে ক্ষমতা নেই। তো সেটা কত নম্বর আর্টিকেলে এই অরিজিনাল জুরিসডিকশনের কথা বলা হয়েছে? 131 নম্বর আর্টিকেলে। আর এগুলো সবই হচ্ছে অ্যাপেলেট জুরিসডিকশন, মানে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যায়, এটা হচ্ছে সার্টেন ম্যাটারে, এটা হচ্ছে সিভিল ম্যাটারে, আর এটা হচ্ছে ক্রিমিনাল ম্যাটারে, ঠিক আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইন ইন্ডিয়া দ্য কনসেপ্ট অফ সিঙ্গল সিটিজেনশিপ, আমাদের দেশে কীরকম সিটিজেনশিপ চলে? সিঙ্গল, ঠিক আছে? স্টেটের আলাদা একটা আইডেন্টিটি কার্ড দেয়নি, আর সেন্টারের জন্য মানে লোকসভার ভোটের জন্য আলাদা একটা আইডেন্টিটি কার্ড দেয়নি, ঠিক আছে? আমাদের একটাই আইডেন্টিটি কার্ড, রাইট? তো সেখানে সিঙ্গল সিটিজেনশিপ চলে। ইজ অ্যাডপ্টেড ফ্রম, কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ফ্রেঞ্চ থেকে, সুইস থেকে, নাকি কনস্টিটিউশন অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, নাকি ব্রিটিশ কনস্টিটিউশন? তো ব্রিটিশ, ইউকে থেকে অ্যাকচুয়ালি সিঙ্গল সিটিজেনশিপের কনসেপ্টটা নেওয়া হয়েছে। আমেরিকাতে তো চলেই, মানে সিঙ্গল সিটিজেনশিপ নয়, তাই তো? ওরকম স্টেটের আলাদা সিটিজেনশিপ রয়েছে আর সেন্টারের আলাদা সিটিজেনশিপ রয়েছে, ডুয়াল সিটিজেনশিপ চলে। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। একটু বড় কোয়েশ্চেন, ভয় পাওয়ার কিছু নেই, আস্তে আস্তে পড়ে করব, ঠিক আছে? পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, যেটা পিআইএল, দেখো না নিউজে কখনো কখনো দেখা যায় কিছু একটা ঘটনা ঘটেছে, একজন কেউ উকিল গিয়ে পিআইএল ফাইল করে দিচ্ছে, বা আমি তুমি যে কেউ গিয়ে একটা পিআইএল ফাইল করে দিতে পারি, যেটার ফুল ফর্ম হচ্ছে কি? পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। লিটিগেশন মানে হচ্ছে মামলা করা, মোদ্দা কথা। refers to PIL refers to litigation মামলা undertaken to secure public interest and demonstrate পাবলিক ইন্টারেস্টটাকে সিকিওর করা, ঠিক আছে? অ্যান্ড ডেমনস্ট্রেট দ্য অ্যাভেলেবিলিটি জাস্টিস টু সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজ পার্টি, ধরো সোশ্যালি একটা ডিসঅ্যাডভান্টেজ পার্টি রয়েছে, যাকে কি না কি দেওয়া? জাস্টিস দেওয়া, ঠিক আছে? অ্যান্ড ওয়াজ ইন্ট্রোডিউস বাই জাস্টিস PN ভগবতী। কে ইন্ট্রোডিউস করেছিলেন? PN ভগবতী অ্যান্ড জাস্টিস কৃষ্ণা আইয়ার, ঠিক আছে? ইট ইজ অ্যান এক্সট্রা জুডিশিয়াস রেমেডি, এটা একটা extra judicious remedy and a part of judicial activism, ঠিক আছে? to enforce public interest, কি এনফোর্স করে? পাবলিক ইন্টারেস্ট, and vehicle to enforce right,
রাইটটাকে এনফোর্স করবে, এটাই কারেক্ট স্টেটমেন্ট, অন্যগুলো পড়ছি। তো পিআইএল কি জানলাম, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, যেটা রেফার করছে কি না পাবলিক ইন্টারেস্টটাকে সিকিওর করা, ডেমনস্ট্রেট করা, কি ডেমনস্ট্রেট করা, জাস্টিস ডেমনস্ট্রেট করা যারা সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। আর এটা একটা এক্সট্রা জুডিশিয়াস রেমেডি, যেটা কিনা পার্ট অফ জুডিশিয়াল অ্যাক্টিভিজম, যেখানে যেখানে কি করা হচ্ছে, পাবলিক ইন্টারেস্ট আর রাইটটাকে হচ্ছে এনফোর্স করা হচ্ছে। নেক্সট অপশন দেখো, অনলি সুপ্রিম কোর্ট ইন ইন্ডিয়া ক্যান এন্টারটেইন পাবলিক ইন্টারেস্ট, মানে সুপ্রিম কোর্টই কি শুধু পিআইএল মানে পিআইএল নিয়ে যা কেস হয়েছে সেগুলোকে এন্টারটেইন করে না, বোথ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট দুজনেই পিআইএল দেখতে পারে, ঠিক আছে, কেসগুলো। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ইজ এনশ্রাইন্ড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, না কনস্টিটিউশনে কোথাও মেনশন নেই পিআইএল এর কথা। আর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ইন ইন্ডিয়া হ্যাজ নট হেল্প ডিল উইথ মেজর এনভায়রনমেন্ট গ্রিভিয়েন্স, না এনভায়রনমেন্ট নিয়েও কোনো গ্রিভিয়েন্স থাকলে সেটাকেও এন্টারটেইন করে হচ্ছে পিআইএল এ, ঠিক আছে। তো এটা ভুল স্টেটমেন্ট, তাহলে কারেক্ট স্টেটমেন্ট হচ্ছে অপশান এ। ওকে, নেক্সট দেখো, ইন হুইচ ইয়ার ডিড গোয়া বিকাম দ্য 25th স্টেট অফ ইন্ডিয়া, কত সালে গোয়া হচ্ছে 25তম স্টেটহুড, 25তম স্টেটের মর্যাদা পেয়েছিল, 1987-এ। দেখো গোয়া ছিল পর্তুগিজদের আন্ডারে, ঠিক আছে। 1961-এ হচ্ছে গোয়াকে হচ্ছে পুলিশ অ্যাকশনের মাধ্যমে গোয়াকে পর্তুগিজদের থেকে ছাড়িয়ে নিয়ে আসা হয়। 1962 সালের কত 12 নম্বর 12th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে গোয়াকে হচ্ছে গোয়াকে কি করা হয়, ইউটি করা হয়, ইউনাইটেড টেরিটরি করা হয়, ঠিক আছে। আর হচ্ছে 1987-এ গোয়া হচ্ছে স্টেটহুড পাচ্ছে অ্যাজ 25th স্টেট অফ ইন্ডিয়া। বোঝা গেছে আমার কথা। নেক্সট কোয়েশ্চেন দেখো, which article of the constitution of India says that there shall be a president of India, কত নম্বর আর্টিকেলে বলছে যে there shall be a president of India? 61-তে বলছে, 62, 74 নাকি 52? 52 থেকে প্রেসিডেন্ট স্টার্ট হচ্ছে, ফার্স্ট আর্টিকেল হচ্ছে there shall be a president of India, যেটা 52। 61-তে কি রয়েছে, ইমপিচমেন্ট, মানে প্রেসিডেন্টকে কি করে হচ্ছে তার পদ থেকে সরানো যাবে, ঠিক আছে, সেটা ইমপিচমেন্ট 61। আর 62-তে হচ্ছে তার পদ যদি ফাঁকা হয় 6 মাসের মধ্যে ইলেকশন করতে হবে। আর 74-এ কি আছে, 74-এ কি আছে কেউ বলবে? আচ্ছা আমি বলে দিচ্ছি, কাউন্সিল অফ মিনিস্টার হচ্ছে এইড আর অ্যাডভাইস করবে প্রেসিডেন্টকে। এটার অপশন কি হলো, ডি, আর্টিকেল 52। Next question, the provision of declaration of national emergency is mentioned in which of the following article? কত নম্বর আর্টিকেলে ন্যাশনাল এমার্জেন্সির কথা বলা হয়েছে? 352, 352-তে ন্যাশনাল এমার্জেন্সি, 356-তে হচ্ছে স্টেট এমার্জেন্সি, আর 360-এ হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, which one of the following high court has the territorial jurisdiction over Andaman and Nicobar Island? কোন হাইকোর্টের টেরিটোরিয়াল জুরিসডিকশন রয়েছে হচ্ছে আন্দামান আর নিকোবর আইল্যান্ডে, ঠিক আছে। টেরিটোরিয়াল জুরিসডিকশন মানে সেখানে যদি কোনো ক্রাইম হয় সেটা যা কিছু কেস হবে, যা কিছু হবে সেটা কে দেখবে, মানে পুলিশ বলছি না, কোর্ট, কোন কোর্ট দেখবে, সেইটাই হচ্ছে তার টেরিটোরিয়াল জুরিসডিকশন। আন্দামান নিকোবরের কেস দেখে কে, ক্যালকাটা হাইকোর্ট, ঠিক আছে। ক্যালকাটা হাইকোর্ট কি তার জুরিসডিকশন কলকাতায় তো মানে ওয়েস্ট বেঙ্গলে তো রয়েইছে, প্লাস আন্দামান নিকোবর ইউটি যেটা তারও হচ্ছে টেরিটোরিয়াল জুরিসডিকশন কার হাতে রয়েছে, কলকাতা হাইকোর্টের হাতে। নেক্সট, হু মে বাই ল প্রোভাইড ফর অ্যাবলিশন অফ লেজিসলেটিভ কাউন্সিল ইন আ স্টেট আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? আমি সবসময় কি বলেছি যে রাজ্যের ক্ষেত্রে, স্টেটের ক্ষেত্রে, স্টেটের যে লেজিসলেচার আছে তারও দুটো হাউস আছে, একটা হচ্ছে বিধানসভা আর একটা হচ্ছে বিধান পরিষদ। বিধানসভা কি বলেছি, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আর বিধান পরিষদ স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, এই যে এই কথাটা বলছে লেজিসলেটিভ কাউন্সিল, তাই তো, ইন আ স্টেট আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। পার্লামেন্ট তো কি করে, দেখো সব রাজ্যে কিন্তু কাউন্সিল নেই, যেরকম ওয়েস্ট বেঙ্গলেই কোনো কাউন্সিল নেই, তাই তো, 6টা রাজ্যে মাত্র হচ্ছে বিধান পরিষদ আছে। তো এই যে রাজ্যগুলোতে নেই, আমাদের রাজ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আগে ছিল, তো কিভাবে সেটা অ্যাবলিশ করা হলো, কিভাবে করা হলো, তো সেটাই দেখব।
Parliament may by law abolish a legislative council in a state after the legislative assembly of the state passes a resolution to that effect. বলছে পার্লামেন্ট চাইলে হচ্ছে ল বানিয়ে লেজিসলেটিভ কাউন্সিলকে অ্যাবলিশ করে দিতে পারে। কখন? আফটার দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে সেই রাজ্যের বিধানসভা, ঠিক আছে, পাসেস আর রেজলিউশন টু, যদি সেই রাজ্যের বিধানসভা বলে যে বিধান পরিষদ অ্যাবলিশ করে দিন, তবেই পার্লামেন্ট ল তৈরি করে সেই রাজ্যের বিধান পরিষদকে অ্যাবলিশ করে দিতে পারবে। ঠিক আছে, এটাই হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট অপশনগুলো পড়ি কি বলছে। দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি মে বাই ল প্রোভাইড ফর দ্য অ্যাবলিশন অফ দ্য স্টেট লেজিসলেটিভ কাউন্সিল ইন আ স্টেট, মানে শুধু অ্যাসেম্বলি কি কাউন্সিলকে সরিয়ে দিতে পারে? না, শুধু তো পারবে না, পার্লামেন্টও ল বানাবে। রাজ্যসভা মে বাই আ রেজলিউশন প্রোভাইড ফর দ্য অ্যাবলিশন অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল ইন আ স্টেট, রাজ্যসভা পারবে না, পুরো পার্লামেন্টকেই এগ্রি করতে হবে, মানে রাজ্যসভা লোকসভা দুজনকেই এগ্রি করতে হবে। নেক্সট হচ্ছে প্রেসিডেন্ট অন দ্য অ্যাডভাইস অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার বাই ল প্রোভাইড ফর দ্য অ্যাবলিশন অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল ইন আ স্টেট, প্রেসিডেন্টের হাতে কোনো ক্ষমতা নেই। মোদ্দা কথা, কাউন্সিলকে যদি কোনো স্টেটে মানে বিধান পরিষদকে যদি সরাতে হয় তাহলে কি করতে হবে? ফার্স্টে হচ্ছে সেই রাজ্যের বিধানসভা হচ্ছে রেজলিউশন আনবে যে এটাকে সরিয়ে দিন, তখন পার্লামেন্ট ল তৈরি করে বিধান পরিষদকে সরিয়ে দেবে। ঠিক আছে, লেজিসলেটিভ কাউন্সিলকে। ওয়েস্ট বেঙ্গলে বিধান পরিষদ কবে অ্যাবলিশ হয়েছে? 1969। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা, তাই তো? অস্পৃশ্যতা is abolished and its practice in any form is forbidden under which article of the Constitution of India? আনটাচেবিলিটি তো অ্যাবলিশ করাই হয়েছে, ঠিক আছে, কিন্তু তার প্র্যাকটিসও যে করছে তাকে ফরবিডেন করা হবে, তাকে সাজা দেওয়া হবে। সেটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 17-তে, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। আর 18-তে কি আছে? অ্যাবলিশন অফ টাইটেলস। আর 20-তে কি? কনভিক্ট হওয়ার পর যে রাইটগুলো পাচ্ছে সেটা 20, আর 21-এ হচ্ছে লাইফ আর পার্সোনাল লিবার্টির রাইটের কথা বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট স্টেটেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এই যে এখানে স্টেটমেন্টগুলো রয়েছে তার মধ্যে কোনটা কারেক্ট স্টেটমেন্ট জিজ্ঞেস করেছে। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ফেডারেশন অফ স্টেটস। ইন্ডিয়া যেটা কিনা ভারত সেটা কি একটা ফেডারেশন অফ স্টেট, মানে স্টেট এগ্রিমেন্ট করে কি তৈরি হয়েছে? নাকি ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেট, কি ফেডারেশন অফ স্টেট নাকি ইউনিয়ন অফ স্টেট? ইউনিয়ন অফ স্টেট, কোনো এগ্রিমেন্ট করে হয়নি, একটা ইউনিয়ন। ঠিক আছে, এটা কত নম্বর আর্টিকেল বলছে? আর্টিকেল 1। ঠিক আছে, আন্ডার স্টেট অ্যান্ড ইটস টেরিটরি। ঠিক আছে, কোয়াসি ফেডারালও না আর ইউনিটারি স্টেটও নয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? কে হচ্ছে ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? একদম বাচ্চাদের প্রশ্ন, আমরা তো কেউই জানি না এটার আনসার, তাই তো? কে ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ডক্টর বি আর আম্বেদকর, রাইট? ডক্টর বি আর আম্বেদকর হচ্ছেন ফাদার অফ দ্য কনস্টিটিউশন। নেক্সট, দ্য হেড অফ দ্য এক্সিকিউটিভ ইন অল স্টেট ইজ দ্য গভর্নর। সমস্ত স্টেটের এক্সিকিউটিভ হেড কে? গভর্নর অফ দ্য স্টেট। হাউ ইজ হি অ্যাপয়েন্টেড? কিভাবে তিনি অ্যাপয়েন্ট হন? A governor is elected. Governor is elected. Oh, sorry. এটা বাই হবে। Governor is elected by the people of the state on the basis of adult suffrage. গভর্নরকে কি করে অ্যাপয়েন্ট করা হচ্ছে? যে হচ্ছে যে রাজ্যে তিনি গভর্নর হবেন সেই রাজ্যের হচ্ছে ভোটের মাধ্যমে, সেই রাজ্যের নাগরিকরা গিয়ে ভোট দিয়ে গভর্নর নিয়োগ করেন না তো, ভুল। The governor is appointed by the Chief Justice of India. Governor के Chief Justice appoint करें ना। Governor is appointed by the President and he hold office during the pleasure of the President. এটাই ঠিক স্টেটমেন্ট। গভর্নর হচ্ছেন প্রেসিডেন্ট দ্বারা অ্যাপয়েন্টেড হন আর থাকেন ও প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্ট চাইলে তাকে সরিয়ে দিতে পারেন। ঠিক আছে, দ্য গভর্নর ইজ অ্যাপয়েন্টেড বাই ইলেকটোরাল কলেজ লাইক দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, না এরকম কোনো ব্যাপার নেই। অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্টই রেকমেন্ড করে প্রেসিডেন্টকে যে ইনাকে এই রাজ্যের গভর্নর করা হোক, তিনি তখন প্রেসিডেন্ট হচ্ছে তাকে গভর্নর হিসাবে অ্যাপয়েন্ট করে দেন, আর যদি তিনি চান যে কোনো সময় তাকে পদ থেকে সরিয়ে দিতে পারেন। ইউজুয়ালি গভর্নরের টার্ম কত দিনের হয়? 5 ইয়ারের হয়। নেক্সট কোয়েশ্চেন,
To ensure free and fair election, the Constitution of India establishes a election commission. Constitution কি তৈরি করেছে? ফ্রি আর ফেয়ার ইলেকশন হওয়ার জন্য ইলেকশন কমিশনের প্রভিশন দিয়েছে, কনস্টিটিউশনে মেনশন, কনস্টিটিউশনাল বডি, ঠিক আছে? দ্য মেম্বার অফ দ্য ইলেকশন কমিশন ইন দ্য সেন্টার আর অ্যাপয়েন্টেড বাই হুম? কে এই ইলেকশন কমিশনের মেম্বারদের অ্যাপয়েন্ট করেন? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নাকি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? আগে আনসারটা বলি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? ইলেকশন কমিশন কোথায় আছে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করেন এই মেম্বারদেরকে। আর ইলেকশনের কথা কত নম্বর পার্টে বলা হয়েছে? ইলেকশন পার্ট 15, আর্টিকেল একটাই, ঠিক আছে, 324। আচ্ছা, এবার কয়েকটা স্ট্যাটিক ইনফরমেশন বলি। 1950 সালে থেকে 1989 পর্যন্ত, এই সাল পর্যন্ত ইলেকশন কমিশন একটা সিঙ্গল মেম্বার বডি ছিল। কি বললাম? সিঙ্গল মেম্বার বডি, ঠিক আছে? কি বললাম? 1950 থেকে যখন ফর্ম হয়েছে ইলেকশন কমিশন, তখন থেকে 1989 পর্যন্ত এটা একটা সিঙ্গল মেম্বার বডি ছিল, মানে একজন চিফ ইলেকশন কমিশনার ছিলেন, ঠিক আছে? 1989-এর পর থেকে, 1989 থেকে একটা সার্টেন ডেটের পর থেকে এটাকে হচ্ছে একজন চিফ ইলেকশন কমিশনার তো থাকবেনই, যিনি ছিলেন তিনি তো থাকবেনই, চিফ ইলেকশন কমিশনার। এবার প্রেসিডেন্ট আরও দুজন, টু আদার ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করলেন, মানে মোটামুটি 3 জন মেম্বার বডি এখন বর্তমানে। ইলেকশন কমিশন এখন বর্তমানে কজন মেম্বারের বডি? 3 জন, একজন চিফ ইলেকশন কমিশনার আর দুজন হচ্ছেন ইলেকশন কমিশনার। এদের মানে চিফ মানে এই যে তিনি হাইয়ার পোস্ট, তার নিচের জন লোয়ার পোস্ট, এরকম কিন্তু নয়, সবাই সমানই পাওয়ার আছে, সমান ফাংশনস আছে, এভরিথিং ইজ সেম, ইভেন স্যালারিও সেম পান, কিন্তু একজন চিফ ইলেকশন কমিশনার আর দুজন হচ্ছেন ইলেকশন কমিশনার্স, ঠিক আছে? আর ইলেকশন কমিশনের এই যে 3 জন মেম্বারকে কে অ্যাপয়েন্ট করেন বললাম? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। রাইট নাও হু ইজ দ্য ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? রাজীব কুমার। কি বললাম? রাজীব কুমার। ইনি হচ্ছেন 25th, এটা মুছে যাচ্ছে বারবার, ইলেকশন কমিশনার। 25th ইলেকশন কমিশনার কে? রাজীব কুমার। আর এই যে বললাম টু আদার ইলেকশন কমিশনার, এই রিসেন্ট লোকসভা ভোটের আগেই অ্যাপয়েন্ট হয়েছেন, সুখবীর সিং সন্ধু আর হচ্ছেন জ্ঞানেশ কুমার, এই দুজন হচ্ছেন আদার ইলেকশন কমিশনার। আর বর্তমানে ইলেকশন কমিশনারকে 25th ইলেকশন কমিশনার রাজীব কুমার, যিনি হচ্ছেন কাকে সাকসিড করেছেন আগে, মানে 24 নম্বর জন কে ছিলেন? সুশীল চন্দ্র। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতেই পারে, মানে ইউজুয়ালি পিএসসি ট্রেন্ডে হচ্ছে আগেকার দিনের হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার তুলে কোয়েশ্চেন করা, ঠিক আছে? রাজীব কুমার 25th, তিনি কাকে সাকসিড করেছেন? সুশীল চন্দ্রকে, মানে 24 নম্বর ছিলেন সুশীল চন্দ্র। আর এখন দুজন আলাদা যে ইলেকশন কমিশনার রয়েছেন তাদের নামটাও বললাম। তাহলে পার্ট কত? 15তে ইলেকশন, আর্টিকেল 324। এই 1950 থেকে 1989 পর্যন্ত সিঙ্গল মেম্বার বডি ছিল। 89-এর পর থেকে যখন হচ্ছেন রাজীব গান্ধী গভর্নমেন্ট হচ্ছে 21 বছর থেকে কমিয়ে 18 বছর করে দেওয়া হয়েছিল তো ভোটিং এজ, যে ভোট দিতে পারবেন, তো সেই জন্য প্রচুর কাজকর্ম বেড়ে যায়, সেই জন্য এটা 3 জন মেম্বারের একটা বডি করা হয়েছে, যেখানে একজন চিফ ইলেকশন কমিশনার আর দুজন ইলেকশন কমিশনার্স রয়েছেন, ঠিক আছে? আমাকে কমেন্ট করে বলবে তোমরা যে ফার্স্ট ইলেকশন কমিশনার কে ছিলেন, কমেন্ট করো। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট উইথ রেসপেক্ট টু রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। কি বলেছে? রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন কোথায় রয়েছে? ফ্রিডম টু পে ট্যাক্সেস ফর দ্য প্রমোশন অ্যাট এনি পার্টিকুলার রিলিজিয়ান, এটা তো ফ্রিডম অফ রিলিজিয়ান, তাই তো? এটা এক্সপ্লয়টেশন নয়। এক্সপ্লয়েট করা কাউকে মানে কি? প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্সড লেবার। ট্রাফিক মানে হিউম্যান বিংকে হচ্ছে কেনা বেচা করা, সে মেন হোক, উইমেন হোক, চিলড্রেন হোক, তাকে বস্তুর মতো করে কেনা বেচা করা আর হচ্ছে বেগার খাটানো, এটাই হচ্ছে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, ঠিক আছে? কাউকে এক্সপ্লয়েট করা। প্রোটেকশন অফ মাইনরিটি স্কুলস, এটা হবে না। কম্পালসারি মিলিটারি সার্ভিস, এটাও হবে না। রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশনে কি আসে? প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিং অ্যান্ড ফোর্সড লেবার, যেটা কিনা আর্টিকেল 23 নম্বর আর্টিকেলে এটা আছে, যেটা কিনা রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন আন্ডার ফান্ডামেন্টাল রাইট, পার্ট 3।
নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু আর্টিকেল 85 clause 1 of the Constitution of India, the Lok Sabha must meet at least how many times? লোকসভা একটা বছরে কতবার অ্যাটলিস্ট মিট করতেই হবে, তার কম যেন না হয়। ঠিক আছে, 3 times each year with no more than 4 months between session, 3 বার মিলতে হবে, আর 4 মাস দুটো সেশনের মধ্যে 4 মাসের বেশি যেন গ্যাপ না হয়। এটা হবে কি, নাকি অ্যাটলিস্ট ওয়ান্স আ ইয়ার, নাকি বছরে একবার, নাকি 4 times each year, নাকি প্রত্যেক বছর 4 বার, নাকি twice a year with no more than 6 months between session? এটাই হবে আনসার। অ্যাটলিস্ট 3 বার মিট করতেই হবে, আর দুটো সেশনের মধ্যে যেন 6 মাসের বেশি গ্যাপ না হয়। ইউজুয়ালি 3টে সেশন হয়, বাজেট সেশন, মনসুন সেশন আর হচ্ছে উইন্টার সেশন, কিন্তু অ্যাটলিস্ট 2বার মিট করতেই হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, অ্যাজ পার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হাউ মেনি মেম্বার্স আর ইলেক্টেড ইন দ্য লোকসভা ফ্রম দ্য ইউটি? ইউনিয়ন টেরিটরি থেকে লোকসভায় কতজন রিপ্রেজেন্টেশন আসেন? অপশন ইজ 20, অপশন এ। ঠিক আছে, লোকসভায় যে 243টা সিট রয়েছে তার মধ্যে 20টা আসে কোথা থেকে? ইউটি থেকে। 243 না, সরি, 543, ভুল বলেছি। হাউ মেনি রাইটস আর গ্যারেন্টিড আন্ডার আর্টিকেল 19 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? আর্টিকেল 19-এর আন্ডারে কতগুলো রাইটকে গ্যারেন্টি করা হয়েছে? 6টা রাইট। অরিজিনালি ছিল 7টা, কিন্তু পরে 44 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে ওই প্রপার্টিকে অ্যাকোয়ার করা যেটা, সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন কটা আছে 19-এর আন্ডারে? 6টা রাইট আছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য প্রিঅ্যাম্বল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন অ্যামেন্ডেড। একবারই আজ অব্দি প্রিঅ্যাম্বল অ্যামেন্ড হয়েছে। ঠিক আছে, অ্যামেন্ড করে কি করা হয়েছে? সোশ্যালি, সেকুলার আর ইন্টিগ্রিটি, এই 3টে কথাকে অ্যাড করা হয়েছে। কত নম্বর অ্যামেন্ডমেন্টে? 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1976। ঠিক আছে, প্রিঅ্যাম্বল একবারই অ্যামেন্ড হয়েছে বাই 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1976। সেখানে 3টে কথা অ্যাড করা হয়েছে, সোশ্যালিস্ট, সেকুলার আর হচ্ছে ইন্টিগ্রিটি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য 25th হাইকোর্ট ইন ইন্ডিয়া? রাইট নাও ইন্ডিয়াতে 25টা হাইকোর্টই আছে। তার মানে লাস্ট যেটা তৈরি হয়েছে সেটার কথা জানতে চাইছে। যখন রাজ্য ভাগ হয়েছে, মানে রাজ্য লাস্ট কে ভাগ হয়েছে? অন্ধ্রপ্রদেশকে ভাগ করে তেলেঙ্গানা বার করা হয়েছে। তো লাস্ট যে হাইকোর্টটা হয়েছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, 25th হাইকোর্ট ইন ইন্ডিয়া। ওকে, নেক্সট কোয়েশ্চেন, the government of India revoked the special status or limited autonomy granted under article 370. যে 370-এর আন্ডারে জম্মু কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস ছিল সেটাকে অ্যাবলিশ করে দিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, কত? ডেট জানতে চেয়েছে। অ্যাকচুয়ালি ডেট দেয়নি, মাসগুলো দিয়েছে, ডেট দিলে আরেকটু হয়ে যেত, যদিও এটা করা যাবে। অ্যাকচুয়ালি 5th অগস্ট হয়েছিল। হ্যাঁ, 5th অগস্ট 2019 সালে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 370-কে অ্যাবলিশ করে দিয়েছে। নেক্সট, হুইচ অ্যামেন্ডমেন্ট ইন্ট্রোডিউসড আ ন্যাশনাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা জিএসটি এখন চলছে, রাইট? সমস্ত হচ্ছে যত ছোট ছোট ট্যাক্স ছিল সবকে অ্যাবলিশ করে একটাই ইউনিফর্ম ট্যাক্স নিয়ে আসা হয়েছে, দ্যাট ইজ জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ইন ইন্ডিয়া ফ্রম জুলাই 2017, 1st জুলাই 2017 থেকে জিএসটিকে ইন্ট্রোডিউস করা হয়েছে। কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? 101 নম্বর, 101 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আচ্ছা, অ্যামেন্ডমেন্ট বিল যদি জিজ্ঞেস করে, অ্যামেন্ডমেন্ট বিল যদি জিজ্ঞেস করে কত নম্বর অ্যামেন্ডমেন্ট বিল? 122 নম্বর অ্যামেন্ডমেন্ট বিল, যেটা কিনা 2024 সালে ইন্ট্রোডিউস হয়েছিল। আর অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত? 101 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017 সালে হয়েছে, সরি 1st জুলাই 2017 থেকে জিএসটি ইন্ট্রোডিউস করা হয়েছে ইন ইন্ডিয়া। ঠিক আছে, নেক্সট আর কিছু নেই। থ্যাংক ইউ, এটাই ছিল আজকের ক্লাস। হোপ যে তোমাদের ক্লাসটা কাজে লাগবে, আর ক্লার্কশিপ সবাই ভালো করে দাও। বেস্ট অফ লাক, টাটা, টেক কেয়ার।